প্রদীপ্তা মস্তক নামিয়ে নিল, অপ্রস্তুত হলো। এর কি উত্তর হতে পারে? কিয়ৎক্ষণ চুপ করে রইল ও। আদিপ তাড়া দেয় না, বরং সময় দিল ওকে বলার। শেষে প্রদীপ্তা সংকীর্ণ কণ্ঠে বলল, বানিয়েছি। আদিপ যেন আরেকটু অবাক হলো, তবে সেই অবাকতা উপচে পড়ল না ওর চেহারায়। ও বেজায় সংযত থেকে স্বাভাবিক কণ্ঠে বলল, রাখুন ওটা। প্রদীপ্তা আশেপাশে তাকালো। বিছানার পাশে টেবিল ল্যাম্প রাখা ছোট্ট টেবিলটাকে উপযুক্ত বলে মনে হলো ওর। ও নীরবে গুটি গুটি পায়ে সেখানে গেল। যে কাপটা টেবিলে রাখবে অমনিও স্তব্ধ হয়ে গেল। মুহূর্তেই থেমে গেল প্রদীপ্তার চারপাশ। গোটা পৃথিবীটা যেন বিমূর মূর্তির ন্যায় থমকে গেছে ওর শরীর। চোখের পল্লব ফেলা যেন ভুলে বসেছে মেয়েটা। সারা মুখশ্রী জুড়ে বিস্ময়। ঘন পল্লব বিশিষ্ট নেত্রযুগলের আকার হয়েছে বৃহত্তম। দৃষ্টিজোড়া একদিকে আটকেছে তো আটকেছেই। আচ্ছা, ও কি ঠিক দেখছে? এই ছবিটা কি সত্যি? প্রদীপ্তের চোয়ালে ঝুলে পড়ল। বিস্ময়ের মাঝেও এক ঝাঁক মুগ্ধতা এসে হাজির হলো ওর চোখে। নীরব চিত্ত নিংড়ে এলো ছোট্ট একটা প্রশংসা শব্দ। প্রভাতের আলোয় দাঁড়িয়ে আছে প্রদীপ্তার পরিচিত একজন মানব। পরনের নিখুঁতভাবে স্ত্রী করা সাদা রঙের ঝকঝকে পোশাকটাতে এক ধরনের গাম্ভীর্য মিশ্রিত। গম্ভীর পুরুষটার সঙ্গে পোশাকটা তো মানিয়েছে। আবার কাঁধে সোনালি দাগে মোড়ানো অ্যাপলেট ঝিকমিক করছে শেষ সূর্যালোকে। বুকের ওপর সাজানো বহু সংখ্যক পদক। সবগুলো পদক বিশাল অর্থ বহন করে। প্রত্যেকটাই ইতিহাস সাগরের গর্জনের মধ্যে অর্জিত গৌরবের স্মারক। প্রদীপ্তের বিস্ময় আর একটু বাড়ে, সঙ্গে মুগ্ধতাও। হয়তো সে সময় হাওয়ার তালে দুলছিল পদকগুলো। ছবিতে এমনই দেখতে লাগছে। ওনার মাথায় পরিহিত একটা টুপি। সাদা টুপিটার গাঢ় নীল অংশের মাঝে মাঝে নোঙর চিহ্নটা চকচক করছে। গলায় নীল টাই, পায়ে পরিহিত কালো বুট। সাদা দস্তানা হাতে উনি তাকিয়ে আছে গভীর নীলরাঙা সমুদ্রের দিকে। মানুষটার পুরো শরীরটাই শৃঙ্খলার প্রতিমূর্তি। তবে কেন মানুষটার মধ্যে শৃঙ্খলা থাকবে না? কেন থাকবে না গাম্ভীর্য? ওনার জন্য তো ওনার স্বভাবটাই যথার্থ, তাই নয় কি? প্রদীপ্তা নিষ্পলক চেয়েই রয় সেই প্রকৃতির পানে। বিস্মিত সুরে এমনভাবেই বলে ওঠে, আপনি নৌবাহিনীর লোক? প্রদীপ্তার মুখে আশ্চর্যজনক কণ্ঠস্বর আর অদ্ভুতভাবে ছবিটির দিকে ওকে তাকিয়ে থাকতে দেখে আদিপ অধর বাঁকালো। পেছন থেকে নির্লিপ্ত কণ্ঠে বলল, জি। প্রদীপ্তার শরীর শিরশির করে ওঠে। ও চোখ ফেরাতেই পারছে না ছবিটার থেকে। ওর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আদিপ একজন নৌবাহিনীর সদস্য। প্রদীপ্তা কল্পনাও করেনি আদিপ এমন কিছু করে। ও তো আরও ভেবেছিল আদিপ জিন ভূত পালে। অদ্ভুত মানুষ কিনা, হঠাৎ রাগে তো হঠাৎ নরম হয়ে যায়। আচমকা প্রদীপ্তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসির ঝিলিক। কি সাংঘাতিক মুহূর্ত ওটা! আদিপের কল্পনার ঊর্ধ্বে ছিল এই সামান্য প্রতিকৃতি, যে মলিন মুখে ঘুরঘুর করা রমণীর মুখে হাসি ফুটিয়ে দেবে। আদিপ চিন্তাও করেনি হৃৎপিণ্ডে বন্দি মেয়েটি এই রাত্রিতে ওর কক্ষে এসে নিজের হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখিয়ে তার মন, তার মস্তিষ্ক, তার দুচোখের দৃষ্টিটুকু হরণ করে নেবে। আদিপ স্তব্ধ। হৃদয় কেড়ে নেওয়া নারীটি হাস্যোজ্জ্বল মুখে তারই প্রতিকৃতির পানে চেয়ে আছে মুগ্ধ নয়নে। প্রদীপ্তা হয়তো খেয়ালই করেনি ওর দিকে দৃষ্টি থমকে তারই দেখতে থাকা পরম পুরুষটি একটু দূরে দাঁড়িয়ে রয়েছে। অস্বাভাবিকভাবে বাড়ছে সেই পুরুষটার হৃদস্পন্দন। উথাল পাথাল ঢেউ বইছে অন্তঃস্থলে। আচমকা প্রদীপ্তা হাসি মুখে মোহবিষ্ট কণ্ঠে বলে উঠল, জানেন, আমার নৌবাহিনীর লোকেদের দেখার খুব শখ ছিল। কথাটা বলতে বলতে প্রদীপ্তা ঘুরে তাকালো। মেয়েটার আদল জুড়ে প্রফুল্লতা, চোখ জুড়ে অঢেল মুগ্ধতা। আদিপ এমন প্রতিক্রিয়া আশা করেনি। বিষণ্ণে বিষাদিনী নারীটির এমন অদ্ভুত রকমের প্রতিক্রিয়া আদিপের কাছে উপহাসস্বরূপ। ও যদি জানতো ছোট্ট একটা বিষয় প্রদীপ্তাকে এতটা খুশি করে দিবে,
তবেও অনেক আগেই প্রদীপ্তার চোখের সামনে ছবিটাকে তুলে ধরত। আজ দ্বিতীয়বারের জন্য নিজের প্রিয় পেশার প্রতি দৃঢ় ভালোবাসা জন্মালো আদিবের। নিজের প্রিয় পেশাটা প্রিয়জনের এত পছন্দ হবে ভাবেইনি সে। অকল্পনীয় ছিল ওর কাছে। প্রদীপ্তাকে ফের ওই ছবিটার দিকে তাকাতে দেখা গেল। এবেলায় এসে আদিবের ঘোর আচ্ছন্ন করা নেশালো ঠান্ডা চোখ দুটোতে হাস্যোজ্জ্বল ভাবটা ফুটে উঠল। ও স্পষ্ট মৃদু কণ্ঠে শুধালো, এত মুগ্ধ হয়ে ছবিটাতে কি দেখছেন? তৎক্ষণ অনাকাঙ্ক্ষিত এক উত্তর এসে হৃৎপিণ্ডটাকে ছিন্ন ভিন্ন করলো আদিবের। আপনাকে এই পোশাকে চোখ ধাঁধানো সুন্দর লাগছে। আদিবের অন্তর্ভেদ করলো প্রদীপ্তার মিষ্টি কণ্ঠস্বর। প্রদীপ্তার মুখে তখনও হাসি বিদ্যমান। ও দৃঢ় নেত্রে চেয়েছে সরাসরি আদিবের দিকে। আদিবের মুখে হাসি নিভে গেছে। ওর সারা মুখে কেমন ঘোর লেপ্টে আছে শুধুই। মেয়েটা কি সত্যি এমন কিছু বলল? প্রদীপ্তা ফের কোমল কণ্ঠে বলল, আমার বিশ্বাস হচ্ছে না আমার সামনে একজন নেভি দাঁড়িয়ে আছে। আদিব শুষ্ক ঢোক গিলল। অন্তরে চলমান ভয়ঙ্কর তাণ্ডবকে দমিয়ে রাখল। নিজেকে সংযত রেখে শান্ত কণ্ঠে শুধালো, নেভি এত পছন্দ কেন? প্রদীপ্তা ভাবলেশীনভাবে মৃদু গলায় বলল, ক্লাসে একবার ম্যাম বলেছিলেন নৌবাহিনীদের কথা, সেই থেকেই ওনাদের দেখার ইচ্ছা ছিল। আদিব কাঁধ বাঁকালো, ভ্রু উঁচিয়ে বলল। কি বলেছিল ম্যাম? প্রদীপ্তা শুষ্ক ঢোক গিলল, মিহি কণ্ঠে বলল, বাংলাদেশ নৌবাহিনী শুধু অস্ত্রধারী বাহিনী নয়, ওনারা সাহস, শক্তি ও আত্মত্যাগের এক জীবন্ত নিদর্শন। প্রদীপ্তা থামে। আদিব হাসল নীরবে, বলল, আপনার এমন মনে হয়? নীরবে ওপর নিচে মাথা নাড়ল ও। অর্থাৎ ওরও এমন লাগে। আদিব এমন নীরব উত্তর শুনে ফের ধূর্ত কণ্ঠে প্রশ্ন করল, কেন এমন লাগে? চুপসে গেল প্রদীপ্তার মুখশ্রী। ও কাচুমাচু হয়ে দাঁড়ালো। চোখের পল্লব দুবার ঝাপটে মিনমিনে গলায় বলল, আপনি এত প্রশ্ন করেন কেন? আদিব মোহিত কণ্ঠে বড্ড নির্বিকার ভঙ্গিতে বলে, আপনার কণ্ঠস্বর আমার প্রিয়। চমকে উঠল মেয়েটা। ফের একইভাবে বাদ্যযন্ত্র বেজে উঠল ওর ভেতরে। আনমনে সন্তর্পণে আঁচলটা হাতের মুঠোয় এনে চেপে ধরল প্রদীপ্তা। শুকনো চেহারাটাকে ভীষণ নিষ্পাপ দেখালো। আদিব ঠোঁটের হাসি প্রশস্ত করলো, বলল, বসুন। তখন প্রদীপ্তার খেয়ালে এলো ও আদিবের জন্য কফি নিয়ে এসেছিল। কফিটা হাতেই ঠান্ডা হয়ে গেছে হয়তো। প্রদীপ্তা জিভ কাটে সন্তর্পণে। কাচুমাচু হাতে কফিটা আদিবের দিকে বাড়িয়ে দিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে, আপনার কফি। আদিব প্রদীপ্তার হাত থেকে কফির কাপটা নিল সাবধানে, যেন একে অপরের হাতের সংঘর্ষ না হয়। এতে আদিবের কিছু যায় না এলেও প্রদীপ্তার অসুবিধা হবে। আর প্রদীপ্তার সুবিধা অসুবিধা তদারকির দায়িত্ব আদিবের। আদিব কফিটা ভালোভাবে ধরতে ধরতে মেকি কণ্ঠে বলল, শিট, আপনার হাতে বানানো কফি খাওয়ার কথাটা আমি কি করে ভুলতে পারি? প্রদীপ্তের কি আজ হাসার দিন? মজার ভঙ্গিতে বলা আদিবের কথা শুনে মেয়েটা হেসে ফেলল নিঃশব্দে। আদিব মোহবেষ্টিত নয়নে চেয়ে দেখল আজ প্রদীপ্তা কোন ভুলটা করেছে ও কি জানে? এতদিন শুধু নীরবে চেয়েই অন্তর্ভেদ করেছে, আর আজ তো অন্তঃস্থলে তুফান তুলে হাসছে। আদিবকে মেরে ফেলতে চাইছে কে? আদিব বুকে হাত দিল, নিজেকে বরাবরের মতো সংযত রেখে বলল, বসুন আপনি। প্রদীপ্তা বিনা বাক্যে খাটে বসলো। খেয়াল আছে ও কত রাতে একটা পুরুষের কক্ষে অবস্থান করছে? না, নেই। আজ ওর ভেতরকার অনুভূতি ভিন্ন। এতটা ভিন্ন অনুভূতি বোধহয় এই জন্মে কখনো অনুভব করা হয়নি। নব্য এক অনুভূতির সঙ্গে সাক্ষাৎ করেছে ও। এখনো মনে মনে সেই অনুভূতির জোয়ারে ভাসছে। হৃদয়টা হুট করেই শীতল লাগছে। গায়ে গায়ে বইছে অন্য ধরনের শিহরণ। আদিব চেয়ার টেনে দূরত্ব বজায় রেখে ওর মুখোমুখি বসলো। কফি কাপে চুমুক তুলে তৃপ্তির স্বরে বলল, অমৃত খাচ্ছি বোধহয়। লজ্জায় অপভ্রংশে রক্তিম আভা জন্মায় প্রদীপ্তার।
তার কোনো কাজকে এত বিশাল কিছু মনে করে প্রশংসা করেনি কেউ। আদিপ বরাবরই প্রদীপ্তাকে খুব সম্মান করে। প্রদীপ্তা লক্ষ্য করেছে আদিপ পায়ের ওপর পা তুলে বসতে অভ্যস্ত, অথচ প্রদীপ্তা কাছে গেলেই মানুষটা পা নামিয়ে ফেলে। আজ এসব বড্ড বেশি মনে উকিঝুঁকি মারল। এতদিন ব্যাপারটা সাধারণ থাকলেও আজ অন্যরকম লাগছে। কেন এর উত্তর জানে না প্রদীপ্তা। আদিপ কফি শেষ করে পাশে রাখলো, অতঃপর নরম গলায় বলল, আর মাত্র 2 দিন আছি আমি। আপনি জ্বরে পড়ে 7টা দিন নষ্ট না করলেও পারতেন। প্রদীপ্তা চকিত তাকায়। 7 দিনও নষ্ট করেছে, এ কথার অর্থ কি? জ্বরকে তো ডেকে ডেকে আনেনি। এতে যা ক্ষতি হওয়ার প্রদীপ্তার হয়েছে, আদিপের কি? প্রদীপ্তার চোখে প্রশ্নের ছোড়াছড়ি। আদিপ ফের বলল, আমি সাধারণত বাড়িতে আসি মাত্র 3 দিনের জন্য। এবারই শুধু 15 দিন থাকলাম। কিন্তু কেন, কারণ জানেন? প্রদীপ্ত শুষ্ক ঢোক গিলল, নীরব চোখে তাকিয়ে রইল আদিবের দিকে। সে জানে না কারণ, কিছুই জানে না। আদিব হাসল কিঞ্চিত। প্রদীপ্ত নীরব নেত্রে তাকিয়ে দেখল সেই হাস্যোজ্জ্বল মুখটাকে। সবাই বলে আদিব নাকি হাসে না, অথচ প্রদীপ্তার সামনে মানুষটা অহরহ হাসছে। প্রদীপ্তা এই নিয়ে বহুবার আদিবকে হাসতে দেখেছে। প্রদীপ্তার আজ এত ইচ্ছে করছে আদিবের সাথে কথা বলতে। প্রদীপ্তা অনুভব করে আজ ওর অস্বস্তি হচ্ছে না বিন্দু মাত্র। সবাই বলে আপনি নাকি হাসেন না, তবে আমি তো আপনাকে বহুবার হাসতে দেখেছি। নরম মিনমিনে কণ্ঠস্বর শুনে আদিবের অধর কোণে জমা হাসির মাত্রা আরো গাঢ় হলো। ও নেশালু দৃষ্টিতে তাকিয়ে মৃদু গলায় বলল, আমার এমন বহু স্বভাব আছে যেগুলো দেখার হকদার একমাত্র শুধু আপনি, প্রদীপ্তা। হৃদস্পন্দন বাড়ল প্রদীপ্তার। নিষ্পলক হলো চক্ষু যুগল ও বাকরুদ্ধ। আদিব খানিকক্ষণ চুপটি করে প্রদীপ্তার দিকে তাকিয়ে থাকলো অনিমেষ। শেষে বলল, আমি প্রতি বছরে একবার বাড়ি ফিরতাম প্রদীপ্তা, তবে এবার মনে হচ্ছে দ্রুত ফিরতে হবে। প্রদীপ্তা আনমনে বলল। কেন? আদিব ভাবলেশীনভাবে বলল, কিছু একটা ফিরে যাচ্ছি তাই। প্রদীপটা কৌতূহলী হলো। কি ফেলে যাচ্ছেন? আদিবে বেলায় এসে নিঃশব্দে হাসল, গভীরভাবে তাকালো নিষ্পলক ওই চক্ষু জোড়ায়, মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে। অতঃপর স্রেফ স্পষ্টভাবে মোহনীয় কণ্ঠে বলে উঠল, আপনাকে ফিরে যাচ্ছি। প্রদীপ্তা আশ্চর্য হয়ে উঠল। সচকিত চক্ষুজোড়া বৃহদাকার ধারণ করে ওর। হরিণীর ন্যায় ডাগর ডাগর চক্ষুদয় স্থির হয়ে যায় আদিবের শীতলাভ উজ্জ্বল বাদামি মনির গহীনে। ছলকে ওঠে অনুভূতির জোয়ার। ছোট্ট হৃদয়টা স্পন্দনের মাত্রা বাড়িয়ে দেয় প্রদীপ্তার। দেহের রক্ত সঞ্চালন অবধি থেমে রয় শিরা উপশিরায়। বিকল হয়ে আসে দেহের প্রতিটি রন্ধ্র, মস্তকের সমগ্র কোষ। তৎক্ষণাৎ আদিত্যের ঘোর বেষ্টিত গলায় বলে উঠল, আপনি আজ হেসেছেন প্রদীপ্তা, আপনার হাসিটা খুব সুন্দর। এটা দেখা মোটেও আমার জন্য মঙ্গলজনক ছিল না। অযথা শক্ত করে গড়া সত্তাটাকে বিসর্জন দিলাম। প্রদীপ্তার শরীরটা বেতাল কাঁপছে, মধ্যাকার অনুভূতিরা হাঁপিয়ে উঠেছে। গলাটা শুকিয়ে কাঠ ও ভাষাহীন কিংকর্তব্য বিমূঢ়। দ্বিতীয় দফায় আদিবের কোমল কণ্ঠস্বর ভেসে এলো প্রদীপ্তার শ্রবণেন্দ্রিয়ে। কাল একটু বেলা করে ঘুম থেকে উঠবেন, আজ তো একটু ঘুম হলো না। প্রদীপ্তের চিবুক গলায় নেমে এলো। প্রচণ্ড লজ্জায় কাবু হয়ে পড়েছে মেয়েটা। তীর তীর করে কাঁপতে থাকা অধর ভিজিয়ে ও ঋণঋণে গলায় বলল, আপনার কি মাথা ব্যথা করছে? সহসা প্রসঙ্গ পাল্টে দেওয়ার ব্যাপারটা মজার লাগলো আদিবের। আদিব প্রদীপ্তার লজ্জায় নুয়ে পড়া মুখটা দেখে অন্তর জুড়ালো। সেই লজ্জাটুকু আর একটু বাড়াতেই বোধহয় বলল, কেন, মাথা ব্যথা হলে মাথা টিপে দিতেন। প্রদীপ্তা পলক ঝাপটালো বার কয়েক। খড়খড়ে গলাটা ভিজিয়ে নিল ঢোক গেলে। আদিব মিটিমিটি হাসছে। এত আদুরে একটা মেয়ে কি করে আদিবের মতো গম্ভীর পুরুষটার নিকটে সে হাজির হলো? আদিবের দুয়ার মারানো যে কি সাংঘাতিক ব্যাপার, তা প্রদীপ্তা জানলে নিজেকে ঘরে বন্দি করে রাখত। কখনো অজান্তেও আদিবের দৃষ্টিতে নিজেকে সামিল করত না। আদিবের ভাবনার মাঝে আচমকা আদিব শুনল
প্রদীপ্তের বিনয়ী কণ্ঠে বলা আশ্চর্য রকম একটা কথা। আপনি চাইলে দিতাম। অমনি আদিব কিঞ্চিৎ শব্দ করে হেসে উঠল। প্রদীপ্তা শাড়িটা আঁকড়ে ধরে আছে, লজ্জায় মরিয়া অবস্থা ওর। আদিব হাসার তালে তালেই বলল, আজ নয়, ওটা পরবর্তী দিনগুলোর জন্য তুলে রাখা হোক। আজ দেরি করে ঘুম থেকে উঠেছে প্রদীপ্তা। বড্ড বেশি বেলা অবধি ঘুমিয়েছে আজ। ও কখনো এত বেলা অবধি ঘুমায় না। নিশ্চিত এটা কাল রাতে জেগে থাকার ফল। নিজ কক্ষ থেকে বেরিয়ে ছোট্ট ছোট্ট কদমে নিচে এলো ও। ঘড়ির কাঁটা 11টায়। চোখ দুটো ঘুমের তোপে এখনো ফুলে আছে। বেশি ঘুমিয়েছে দেখে চোখের এমন হাল। দীর্ঘ 3 দিন পর শাহানা বেগম আর শীতল বেগমের সাথে প্রদীপ্তার দেখা হলো। শীতল বেগম মেয়েকে পেয়ে সে কি খুশি। উনি জড়িয়ে ধরলেন মেয়েকে, চুমু খেলেন। ভদ্রমহিলাকে দেখে বোঝার উপায় নেই উনি প্রদীপ্তার বাবার দ্বিতীয় পক্ষ। প্রদীপ্তা এই আশ্চর্যটুকু বোধহয় সারা জীবনেও কাটাতে পারবে না। কেমন ঘুরে এলে প্রভা? কেমন লাগলো নানা বাড়ি? শাহানা বেগমের দিকে তাকালো প্রদীপ্তা ও নম্রস্বরে বলল, ভালো লেগেছে। শাহানা বেগমের মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার বদ অভ্যাস আছে। সে নিজের ছেলেদেরও এভাবেই দেখেন। আজ প্রদীপ্তাকে দেখল, পুনরায় হাস্যোজ্জ্বল মুখে বলল, হাতে চুড়ি পরেছো, গলায় চেন, এমনিতেই শাড়ি পরো, তার উপর এসব, তোমায় তো মিষ্টি একটা নতুন বউ দেখতে লাগছে। হেসে ফেললেন রুমকি বেগম আর শীতল বেগম। প্রদীপ্তা লজ্জায় লাল হলো, মিনমিনে গলায় বলল, নানু এগুলো পরিয়ে দিয়েছেন, বলেছেন খালি হাত গলা দেখতে নাকি তার ভালো লাগে না। রুমকি বেগম এবার একটু তীক্ষ্ণ দৃষ্টি ছুড়লেন, ভালো করে দেখলেন অলংকারগুলো। খাঁটি সোনার অলংকার দেখে উনি মনে মনে অবাক হলো। ভদ্রমহিলার মনে প্রশ্নেরা এসে ভিড়ল। মা সোনার গয়না দিয়েছে প্রদীপ্তাকে, তাও ছোটোখাটো কিছু নয়, বরং দুটো জিনিস। আশ্চর্য তো। তবে উনি মুখে কিছু বললেন না। রেনুফা বেগম যেহেতু দিয়েছেন, নিশ্চয়ই খুব ভালোবেসে দিয়েছেন। এসব বলে প্রদীপ্তারই বা কেমন লাগবে শুনতে। দৈবাৎ প্রদীপ্তা চমকে ওঠে, ভয়ে কুঁকড়ে ওঠে ওর বুক। পেছন থেকে কেউ এসে মাথায় বন্দুক ঠেকিয়েছে। কালো রঙের বন্দুকটা চোখের সামনে এসে মাথার ডান পাশটা ছুঁয়েছে। প্রদীপ্তা বিস্মিত, এই প্রথমবার আসল বন্দুক দেখলো, তাও এত কাছ থেকে। আবার ওই বন্দুকটা ওরই মাথায় তাক করা। ভয়ে কাঁপছে প্রদীপ্তার দেহটা। আতঙ্কে একটুখানি হয়ে গেছে মুখ। রক্ত সরে ফ্যাকাশে রং ধারণ করেছে আদলখানি। চক্ষুজোড়া খিচে বন্ধ করে নিয়েছে দ্রুত। ও কি এখন মারা যাবে? ওর কি এখন চিৎকার করা উচিত? প্রদীপ্তার দুনিয়া থেমে গেছে। আশেপাশের পরিবেশ সম্পর্কে ও জানে না। কে ওর মাথায় বন্দুক তাক করলো, কে ওকে মারতে চায়। প্রদীপ্তার ভয়ে যায় যায় অবস্থা। এদিকে আচমকা শীতল বেগম আর রুমকি বেগম হো হো করে হেসে উঠলেন। শাহানা বেগম রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, আহা সাদি, কি হচ্ছে এসব? মেয়েটা ভয় পাচ্ছে তো। কখন তড়িৎ বেগে চোখ খুলল প্রদীপ্তা। আতঙ্ক নিভে গেল তৎক্ষণাৎ। সাদিদ বন্দুক নামিয়ে হাসতে হাসতে এসে দাঁড়ালো প্রদীপ্তার সামনে। পুলিশের ইউনিফর্ম পরা প্রশস্ত দেহি সাদিদ হাসতে হাসতে বসে পড়েছে। ও অবশ্য ভেবেছিল প্রদীপ্তা ভয় পেয়ে একটু চিৎকার চেঁচামেচি করবে, অথচ তার আদুরে বোনটি একটা টু শব্দ অবধি করল না। সাদিদ বলল, ভয় পাওনি? প্রদীপ্তা মিহি কণ্ঠে বলল, পেয়েছি। শাহানা বেগম ধমকালেন ছেলেকে। এভাবে এসে মাথায় বন্দুক তাক করলে ভয় পাবে না? বাদর একটা। ওদের কথাবার্তার মাঝে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো আদিব। পরনে ফর্মাল গেট আপ। ত্রস্ত পায়ে নেমে এসে ও যাত্রা ধরে বেরোবার উদ্দেশ্যে। পিছু হতে রুমকি বেগম বলেন, কোথায় যাচ্ছিস বাবা? নাস্তা করবি না? আদিব পিছু মুড়ে তাকালো না। নির্লিপ্তভাবে জুতোর ডেস্ক থেকে জুতো নিতে নিতে বলল, বেরোচ্ছি, খাবো না। রুমকি বেগম চিন্তিত হলেন। ভদ্রমহিলা কপালে ভাঁজ ফেলে ছেলের দিকে এগোলেন।
হতাশ ভরা কণ্ঠে বললেন, না খেয়ে কোথায় যাবি তুই? আর একটা দিন আছিস, বাড়িতেই থাক না। আদিব জুতোর ফিতে বাঁধায় ব্যস্ত ও শান্ত সাধারণ গলায় বলল, খাবো না, দ্রুত ফিরবো, চিন্তা করো না। কিন্তু ভদ্রমহিলা কথা শেষ করতে পারেন না। তার কাঠখোট্টা মেজাজি ছেলে তুফানের গতিতে চলে গেল নিমেষে। রুমকি বেগম দীর্ঘশ্বাস ফেললেন। একদণ্ড শান্তি দেয় না ছেলেটা তাকে। ছোটবেলায় জ্বালাতো কম, বড় হয়ে জ্বালাচ্ছে বেশি। বুক ভার হয়ে ওঠে ওনার। রৌদ্রোজ্জ্বল পরিবেশ, নোংরা বুড়িগঙ্গা নদীর ঢেউয়ে ছলাৎ ছলাৎ শব্দে মুখরিত চারপাশ, ভ্যাপু বাজানোর কর্কশ ধ্বনি আর মানুষের হাজারো কণ্ঠের মিশ্রিত কোলাহলে পরিপূর্ণ আশপাশ। বুড়িগঙ্গায় ভিড়েছে অজস্র নৌকা, লঞ্চ, স্টিমার। গরমের উত্তাপে সিক্ত মানুষগুলোর ভিড় রাস্তা জুড়ে। সদরঘাটে 3টি নিজস্ব কাপড়ের দোকান আছে রশিদ দেওয়ানের। দোকানগুলোতে রাখা রয়েছে বেশ কয়েকজন কর্মচারী। উপরওয়ালার রহমতে তার আয় ভীষণ অধিক বাকিদের তুলনায়। এই জায়গায় 3টে নিজস্ব দোকান থাকা মানে অনেক কিছু। ঘর্মাক্ত শরীরে কর্মচারীদের কাজ বুঝিয়ে দিচ্ছিলেন ভদ্রলোক। অকস্মাৎ কোলাহলপূর্ণ ভেজালে জায়গায় আগমন ঘটে উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষটার। সব ভিড়ভাট্টা ঠেলে রশিদ দেওয়ানের দোকানে এসেই থামে মানুষটা। রশিদ দেওয়ান কর্মচারীর দিক হতে মনোযোগ সরিয়ে আগতা মানুষটার দিকে তাকালো। ক্লান্ত, ঘর্মাক্ত, খসখসে মুখে সৌজন্যতা বিশিষ্ট হাসির ঝিলিক ফুটল ওনার। উনি সাবলীল কণ্ঠে বললেন, আরে আদি, তুমি এখানে হঠাৎ কি মনে করে? আদিপ একটা চেয়ারে বসলো শান্ত ভঙ্গিতে। গলার স্বর স্বাভাবিক রেখে বলল, কিছু কথা বলতে এলাম। খুব বেশি ব্যস্ত না থাকলে বসুন বলি। পরিবারের বাকি সদস্যদের মতোই রশিদ দেওয়ান আদিবের এরূপ স্বভাবের সঙ্গে পরিচিত। তারা এসবে অভ্যস্ত বলা চলে। রশিদ দেওয়ান বসলেন, বললেন, ব্যস্ত নই, যা বলার বলতে পারো। ওহ, তার আগে বলো কি খাবে? আদিব দৃঢ় কণ্ঠে বলল। খেতে আসিনি আঙ্কেল। রশিদ দেওয়ান কিছু মনে করল না আদিবের কথায়। ওই যে উল্লেখ্য, তারাই সবে অভ্যস্ত হয়ে গেছে। রশিদ দেওয়ান আদিবকে নিজের কথা বলার জন্য সময় দিলেন। কি এমন কথা বলার জন্য আদিব আজ ওনার দোকানে এলো, এটা জানার জন্য রশিদ দেওয়ান কিঞ্চিত কৌতূহলী। আদিব শুরু করলো নিজের কথা। ও স্পষ্টভাষী মানুষ, যা বলবে পরিষ্কারভাবেই বলবে, যেমন এখন বলল। 2 দিন পর আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে আঙ্কেল। এখন অবধি ওনার হাতে কোনো ফোন নেই। আমি চাই ওনাকে একটা মুঠো ফোন দেয়া হোক। আপনার মেয়ে, তাই আপনার অনুমতিটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আদিব সাব সাব বলে কথা সমাপ্ত করল। রশিদ দেওয়ান আশ্চর্য হলেন প্রদীপ্তার ব্যাপারে আদিবকে কথা বলতে দেখে। এমনিতে যে আদিব এসব বলে না, ব্যাপারটা তেমন না। আসলে তিনি আশ্চর্য হয়েছে এইটা ভেবে যে আদিব ব্যাপারটা লক্ষ্য করেছে, অথচ তিনি করেননি। ভদ্রলোকের কাছে আদিবের কথাগুলো ফেলে দেওয়ার মতো লাগলো না একদমই। উনি মাথা নাড়েন। হ্যাঁ, আসলে ওর একটা ফোন প্রয়োজন। বিপদে আপদে কতই তো দরকার হয়। আমি তো এসব ভাবিইনি। উনি থেমে দীর্ঘশ্বাস ফেলেন। প্রদীপ্তা এই অবধি ওনাকে বাবা বলে ডাকেনি একটিবারও। মেয়েটার ভীষণ অভিমান রশিদ দেওয়ানের উপর, অথচ রশিদ দেওয়ান ছিলেন নিরুপায়। উনি ভাবেন একমাত্র মেয়ের জন্য সে কি করেছে, কিছুই তো করতে পারল না। এত অর্থ আয় করে হবে কি? কার জন্য করা এসব? সে কি পারছে তাকে সবটা দিতে? পারছে না তো। রশিদ দেওয়ান ফের তপ্ত শ্বাস ফেলে বললেন, দেখি 2-1 দিনের ভিতরে কিনে দেওয়ার চেষ্টা করব। আদিব থামালো রশিদ দেওয়ানকে। কথার মাঝে ফোড়ন কেটে কাটকাট কণ্ঠে বলে উঠল, আমি অনুমতি চাইতে এসেছিলাম আঙ্কেল। অনুমতি যেহেতু পেয়েছি, ফোনটা না হয় আমিই কিনে দিব। রশিদ দেওয়ান উদ্বিগ্ন হলেন। তুমি কেন দিবে? আমি... আদিব পুনরায় থামিয়ে দিল রশিদ দেওয়ানকে। ও শক্ত গলায় জানালো, রুষার হাতের প্রথম ফোনটা আমার কিনে দেয়া। আমি চাই আপনার মেয়েটাও আমার দেয়া হোক। রশিদ দেওয়ান জানেন আদিব এক কথার মানুষ, ওর কথার নড়চড় হবে না।
তবুও ভদ্রলোক মলিন কণ্ঠে বললেন, রুষা আর প্রভা তো এক হলো না বাবা। রুষা তোমার বোন, আর ও। জানি রুষা আর উনি এক নয়, এজন্যই বেশি করে চাইছি। আমি নিজের সিদ্ধান্তে অটল। আসছি। আদিব স্পষ্টভাবে রশিদ দেওয়ানকে জানিয়ে দিয়ে প্রস্থান হলো। রশিদ দেওয়ান শুধুই চেয়ে রইলেন হতাশ চিত্তে। আদিবকে এই দুনিয়ার কেউই বোঝে না, বোঝার উপায়ই নেই। খুব বেশি আশ্চর্য ব্যক্তি বলে কথা, তাকে বোঝা এত সহজ নাকি? আজকের দিনটা বড্ড এলোমেলো লাগছে প্রদীপ্তার কাছে। চিত্ত জুড়ে কেমন উসখুসে ভাব। কিসের জন্য সেই উসখুস, তা তার নিকট ধোঁয়াশা। রুষা পরীক্ষা দিয়ে এখনো ফেরেনি। বাড়ি মাতিয়ে রাখা লোক কাব্য সাদিদও বাড়ি নেই। বাড়ির মহিলারা হেসেল সামলাতেই ব্যস্ত। ওনাদের সাথে কিছুক্ষণ গল্প করলেও ওর মনটা অন্য কিছু চাইছিল। কি যে চাইছিল তাও প্রদীপ্তা আন্দাজ করতে পারছে না। দীর্ঘ 3 দিন পরে সে অসম্পূর্ণ উপন্যাসখানা খোলার পর ওটা পড়তেও বিরক্ত লাগে ওর। অদ্ভুতভাবে মনটা উপন্যাসের গুটি গুটি শব্দগুলোকে আগের মতো টেনে নেয় না আর। দুপুর 2টো ছাড়িয়ে সদ্য স্নান সেরে এসেছে প্রদীপ্তা। সারাটা সময় আজ তার এলোমেলোভাবে কেটেছে। স্নান সেরে একটু হালকা লাগছে নিজেকে। ও ভেজা শাড়ি মেলতে ছাদে গেল। কড়া রৌদ্রের ভিড়ে ছাদে এসেও ওর মন টেকেনি কেন যেন। ও আজ এই নিয়ে 2বার এলো ছাদে। একবার মনকে স্বস্তি দিতে, তবে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছিল। আর এইবার এলো শাড়ি মেলতে। খাঁ খাঁ করে সূর্য তার দীপ্তি ছড়াচ্ছে। ছাদের মেঝে উত্তপ্ত হয়ে আছে সেই দীপ্তির প্রভাবে। হাওয়া নেই একটুও। বিশাল শহরটার দিকে নজর বোলালে দেখা যায় অট্টালিকাগুলো কেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, অথচ ওদের দেওয়ালগুলোর রং ঘষে গেছে। ফ্যাকাশে দেখায় প্রত্যেকটা আলিশান ভবনের চেহারা। বড় রাস্তাটায় গাড়ি চলছে অহরহ। প্রদীপ্তা এক পল তাকালো এই বাড়ির প্রবেশদ্বারের দিকে। সারাক্ষণ ওখানে বসে থাকা 2জন পাহারাদারদের দিকে তাকালে সর্বদা প্রদীপ্তার মায়া লাগে। কতক্ষণ ভালো লাগে এক জায়গায় বসে এমন বাড়ি পাহারা দিতে। প্রদীপ্তা দেখেছে রাতে অন্য 2জন মানুষ পাহারায় থাকেন। তারা সারা রাত নিদ্রাহীন নিজেদের কাজ সম্পন্ন করে। প্রদীপ্তার তাদের জন্য আরও বেশি দুঃখ হয়। মানুষ পেটের দায়ে কত কি করে। প্রদীপ্তা ছাদের কার্নিশে রাখা হাতটা উঠিয়ে মাথার ভেজা চুলগুলো ঝাড়ল। দীর্ঘ কেশে আটকে থাকা বিন্দু বিন্দু জলের কণারা ছিটকে গেল এদিক সেদিক। প্রদীপ্তা সেদিকে খেয়াল করলো না। ও পিঠ থেকে চুল সরিয়ে বাঁ কাঁধে এনে ভিড়ালো। চুলের পানিতে পিঠের ব্লাউজটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। প্রদীপ্তা উপলব্ধি করলো তা। বিরক্ত হলো নিজের চুলগুলোর ওপর। ঠিক প্রত্যেক দিনের মতোই শুকনো কাপড় ভিজিয়ে দিয়েছে তারা। মেয়েটার আর ইচ্ছে হলো না গরমের উত্তাপে এখানে দাঁড়িয়ে থাকতে। ও ছাদ ত্যাগ করার উদ্দেশ্যে পিছু ঘুরল। অমনি পথযুগল স্থবির হলো ওর। দৃষ্টি থমকালো সামনে দাঁড়িয়ে থাকা দানবীয় পুরুষটার দিকে। বুকে 2 হাত ভাঁজ করে কারেন্টের খাম্বার ন্যায় দাঁড়িয়ে আছে এক ধ্যানে। 2জনের দূরত্ব বড় জোর 1.5 হাত। এর চেয়ে বেশি তো হবেই না, বরং কম হলে হতে পারে। প্রদীপ তার নেত্রযুগল শুরু করল। আদিব এসে দাঁড়িয়েছে, অথচ টের পায়নি একটু। কখন এলো মানুষটা? বাড়ি ফিরেছে কখন? যখন বাড়ির বাইরে গেল তখনকার বেশভূষা আর এখনকার বেশভূষা ভিন্ন। নিশ্চিত আরও আগে এসেছে। প্রদীপ্তা লক্ষ্য করল গাঢ় বাদামি রঙা টি শার্টের গায়ে বিন্দু বিন্দু জলের কণা ছড়িয়ে ছিটিয়ে আছে। বাঁ পা জুড়ে দ্রিম দ্রিম করে শব্দ হলো ওর। সাংঘাতিক ব্যাপার। মনে মনে যা আশঙ্কা করছে তাই ঘটেছে। লজ্জায় কাবু হলো প্রদীপ্তার অন্তঃস্থল। ও কি জানতো নাকি পেছনে পার্থিব বেশে আদিব এসে দাঁড়িয়েছে? তবে তো কোনো কালেই চুল ঝাড়া দিত না ও। কত রোদ ছাদে দেখেছেন আপনি? এই অবেলায় এখানে কি করছেন? খড়খড়ে গলাটা ঢোক গিলে ভেজালো প্রদীপ্তা।
আদিবের দৃঢ় কণ্ঠের পৃষ্ঠে নিম্ন গলায় বলল। আমি শাড়ি রোদে দিতে এসেছিলাম। বলেই প্রদীপ্তা দ্রুত অগ্রসর হয় চলে যাওয়ার প্রয়াসে। পালানোর চেষ্টা ওর মাঝে বিধিবাম তার হয় কই। যেই প্রদীপ্তা আদিবের পাশ কাটতে নিচ্ছিল অমনি মানুষটা পেছন থেকে ধরে নিয়েছে আঁচলটা। প্রদীপ্তা চোখ দুটো নীরবে বন্ধ করে নিল। প্রদীপ্তার এতগুলো দিন বাদে এসে মনে হয় ও শাড়ি পরে বোধহয় আদিবের জন্যই। ভবিষ্যৎ থেকে আদিব গিয়ে হয়তো ওকে আদেশ সুযোগ গলায় বলে এসেছিল, প্রদীপ্তা, আপনি শাড়ি পরবেন। আপনার শাড়ির আঁচলটাকে আমার নামে দলিল করে দেবেন। ভাবনায় ছেদ পড়ল আদিবের মৃদু কণ্ঠস্বরে। পালাচ্ছেন কেন? পালাতে বলেছি? প্রদীপ্তা পিছু মুড়ে চাইল। রৌদ্রের প্রকোপে আটকে পড়া হাওয়ারা অকস্মাৎ ছুটে এলো হু হু করে। বিশাল ছাদটা জুড়ে অজস্র পুষ্পচারার বিস্তার ছিল। প্রত্যেকটা গাছে থোকায় থোকায় ফুল ধরেছে। ওরা বোধহয় মিষ্টি করে হেসে উঠল হাওয়ার তালে তালে। সম্পূর্ণ কিরণ নিভালো কিঞ্চিত। হয়তো পরিবেশটা দুটো মানবীর জন্য সহনশীল করে দিতে চাইল। প্রদীপ্তা গভীর দৃষ্টিতে চেয়ে নরম গলায় বলল, পালাবো কেন? আপনি বাঘ না ভাল্লুক? সঙ্গে সঙ্গে আদিব ভাবলেশীনভাবে জবাব দেয়, আপনার তথাকথিত দানব তো। চক্ষু চোখলের আকার বৃহৎ হলো প্রদীপ্তার। প্রদীপ্তার মনে লুকায়িত শব্দখানা আদিবের কান অব্দি গেল কি করে? ও তো কখনো কাউকে বলেনি আদিবকে ওর কাছে বিশাল এক দানব লাগে। মোটেও ভয়ঙ্কর ভেবে এই উদ্ভট নাম দেয়নিও। আদিব খুব বেশি লম্বা বলেই মনে মনে এই শব্দে প্রায়শই আদিবকে ডাকা হয়। কিন্তু মানুষটা জেনে গেল কি করে? প্রদীপ্তার মস্তিষ্কে হুট করেই একটা কথা এসে উকি দিল। আদিব একবার বলেছিল, চাইলে নিজের হৃদয় মাঝারে আমায় একটু ঠাঁই দিতে পারেন। নীরবে আপনার মনের কথাগুলো বুঝে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। প্রদীপ্তার হৃদস্পন্দন বেড়ে গেল মুহূর্তে। ও কি মানুষটাকে হৃদয় মাঝারে ঠাঁই দিয়ে ফেলেছে, ইচ্ছায় অথবা অজান্তে? ওদিকে আদিব মহাবেষ্ট দৃষ্টে নিষ্পলক চেয়ে আছে প্রদীপ্তার অগাধ রত্নকর লোচন জোড়ার দিকে। মহাজলাধীর ন্যায় অন্তর্গুণ নয়নজোড়া চুম্বকের মতো তাকে অভ্যন্তরে টেনে নিয়ে যাচ্ছে। অথই অম্বুধীর গহীনে নিজেকে হারাচ্ছে সে। সদ্য স্নান সেরে আসায় স্নিগ্ধ দেখাচ্ছে প্রদীপ্তার মুখশ্রী। আদিব খেয়াল করে বুঝল প্রদীপ্তাকে আগে এত সুন্দর লাগতো না। ভালো তো লেগেছিল এমনি এমনি, অথচ ইদানিং হয়েছে কি? মেয়েটাকে যত দেখছে তত বাইরের নারীদের সৌন্দর্য ওর কাছে ফিকে হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ও প্রদীপ্তার চেয়ে সুন্দর নারী জীবনে কখনো দেখেনি। আদিব ভালোভাবেই বুঝতে পারল সবই ভালোবাসার ফল। আদিবের দেখার ভঙ্গি দিন দিন সুন্দর হচ্ছে, তাই প্রদীপ্তা তার চোখে অপরূপ অপ্সরার ন্যায় পরিণত হচ্ছে। আদিব একটু এগোয় প্রদীপ্তার কাছাকাছি। নিঃশ্বাস রুদ্ধ হয় প্রদীপ্তার। বরফের ন্যায় জমে যায় ওর শরীর। অনাকাঙ্ক্ষিতভাবে আদিব হাত বাড়ালো প্রদীপ্তার দিকে। ভড়কে গেল প্রদীপ্তা। প্রচণ্ড আতঙ্ক দেখা গেল ওর মাঝে। অথচ আদিব নির্বিকার সেদিকে। ও যত্ন সহিত হাতে থাকা একটা ছোট্ট ফুল গেঁথে দিল প্রদীপ্তার কানে। প্রদীপ্তার মেরুদণ্ড সোজা হয়। মুহূর্তের মধ্যে ছলকে উঠল সমস্ত অনুভূতি। প্রদীপ্তা বিস্মিত, হতবিহ্বল। প্রতিক্রিয়া করা ভুলল মেয়েটা। কিছু অনুভব করার শক্তি হারালো। পৃথিবী থমকেছে ওর, থমকে গেছে আশেপাশের সর্বত্র। আদিব প্রদীপ্তার দিকে খানিক ঝুঁকে এলো, অর্থাৎ আরো কাছাকাছি এলো। সচকিত চক্ষুচূড়া বৃহৎ আকার ধারণ করে প্রদীপ্তার। ফুলকে ওঠে অনুভূতির জোয়ার। থরথরিয়ে কাঁপে নাজুক অন্তঃস্থল। অপার্থিব মনোহর হরিণীর ন্যায় ডাগর ডাগর চক্ষুদয় স্থির হয়ে রয় আদিবের শীতলাভ উজ্জ্বল বাদামি মনির গহীনে। ছোট্ট হৃদয়টা স্পন্দনের মাত্রা বাড়িয়ে দেয় তুমুল বেগে। ওর দেহের রক্ত সঞ্চালন অবধি থেমে রয় শিরা উপশিরায়। বিকল হয়ে আসে দেহের প্রতিটি রন্ধ্র, মস্তিষ্কের সমগ্র কোষ।
হাতে পায়ে বেতাল কম্পন হচ্ছে, মসৃণ অধৈর্যরা তীর করে কাঁপছে, লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে অন্তঃকটের সব কিছু। তার সঙ্গে কি ঘটেছে তা ধরতে ব্যর্থ বিকল মস্তিষ্কটা। মেয়েটার গলাটা এমনভাবে শুকিয়ে গেছে যে এক্ষুনি একটু পানি না পড়লে বোধহয় তেষ্টায় প্রাণ হারাবে। অদ্ভুত মুহূর্ত তো এটা, বড্ড আশ্চর্যজনক মুহূর্ত প্রদীপ্তার জীবনে। প্রদীপ্তার চোখ মুখ যখন বিস্ময়ে প্রতিক্রিয়া করা সম্পূর্ণ ভুলে গেল, তৎক্ষণাৎ আদিব ঘোর বেষ্টিত গলায় বলে উঠল, যদিদং হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্থ হৃদয়ং তব। অবুঝ শিশুর ন্যায় সরু হয়ে গেল প্রদীপ্তার নেত্রযুগল। এই কঠিন বাক্যগুলোর অর্থ প্রদীপ্তা জানে না। এগুলো দ্বারা কি বোঝালেন সামনের সুদর্শন পুরুষটা? কি অর্থ বহন করে এই শব্দগুলো? একে একে জমা প্রত্যেকটা প্রশ্নের জবাব খুব দ্রুতই পেয়ে গেল বোধহয় প্রদীপ্তা। তবে সেই জবাবটা মোটেও সাধারণ কিছু নয়, সাংঘাতিক ভয়ঙ্কর রকম জবাব, যা শোনা মাত্রই শিউরে উঠল প্রদীপ্তার স্নায়ুকোষ। শরীরের বেতাল কম্পন আর একটু বাড়ল, নিঃশ্বাসগুলো আটকা পড়ল বোধহয়। প্রদীপ্তার কানে কানে হাওয়ার তালে বাজতে থাকা প্রতিধ্বনিগুলো বাড়ি খাচ্ছে অস্বাভাবিকভাবে। যা আপনার হৃদয়ে তা হোক সম্পূর্ণ আমার, আর যা আমার হৃদয়ে তা পুরোটাই হোক আপনার, একান্তই আপনার। প্রদীপ্তার মনে হলো ও খুব দ্রুত মূর্ছা যাবে। এই তো টালমাটাল দেহটা বোধহয় এক্ষুনি ঢলে পড়বে সামনের দানবীয় মানুষটার ওপর। প্রদীপ্তার আদলে জমা লাল আভাটুকু প্রাণ জুড়িয়ে দেখল আদিব। নিশ্চল মুখাবয়বের আড়ালে কিঞ্চিত হাসির রেখা টানল। আদিব সম্পূর্ণ প্রস্তুত প্রদীপ্তাকে দু হাতে আগলে নেওয়ার জন্য। একটাবার শুধু ঢলে পড়েই দেখুক না কতটা যত্ন করে আগলে নেয়ও। তবে হলো না, আদিবের সেই ইচ্ছা পূর্ণ হলো না। মেয়েটা মূর্ছা গেল না, বরং ছুট্টে পালালো হাতের নাগালের অনেক বাইরে। দ্বিতীয়বারের জন্য এই নারীটিকে ছুটতে দেখল আদিব। দুবারই আদিবের কাছ থেকে পালাতে ছুটল, একবার ভয়ে আর একবার লজ্জায়। দৌড়ের তালে তালে ভেজা চুলগুলো উঠছে প্রদীপ্তার। সেই দোল খাওয়া কেশগুলো কি দারুণ প্রভাব ফেলেছে আদিবের উপর, তা হয়তো প্রদীপ্তা জানে না। প্রদীপ্তার এক একটা পায়ের কদম আদিবের হৃদয়ে একটি করে তরবারির আঘাতের ন্যায় অনুভূতির সৃষ্টি করছে। সেই আঘাতের একটু অংশ যদি প্রদীপ্তা অনুভব করতে পারত, তবে হয়তো থেমে যেত, হাঁটতই না আর। শুকনো মরুর বুকে এক পশলা বৃষ্টি বর্ষণ হয়েছে হয়তো। উত্তপ্ত দুপুরটাকে শীতলাভ করে দিয়েছে প্রদীপ্তার মধ্যে জন্ম নেওয়া অনুভূতিগুলো। মস্তিষ্ক এখনো কাজ করছে না। কক্ষে এসে আর একটু আশ্চর্য হতে হয়েছিল ওকে। বিছানার উপর দুটো জিনিস রাখা ছিল, একটা ছোট্ট বাক্স আর একটা লাল গোলাপ বিশিষ্ট ফুলের তোড়া। সঙ্গে ছিল সুন্দর হস্তে লেখা দুটো চিরকুট। প্রথমটা ফুলের তোড়ার সঙ্গে আটকানো ছিল, তাতে লেখা ছিল, আমি কারোর জন্য কখনো ফুল কিনিনি প্রদীপ্তা, এসব আমার ডিকশনারিতে ছিল না। আজ আপনার জন্য এনেছি। একটু ভাবুন, আপনি আমার জীবনে কতটা ভূমিকা রাখছেন। প্রদীপ্তা অবাক হয়ে কতবার যে চিরকুটটা পড়েছে তা অজানা। বাড়ির লোকেদের চক্ষু আড়াল করে এই তোড়াটা আদিব কী করে এনেছে এটা নিয়েও প্রশ্ন এসেছে প্রদীপ্তার মাথায়। পর মুহূর্তেই প্রশ্নটা গায়েব হয়ে গেছে। বাড়িতে আছে তো মাত্র 3টে মহিলা, ওনাদের চক্ষু আড়াল করে ফুলগুলো আনা বিরাট কিছু নয়। অপরদিকে সেই বাক্সটির গায়েও একটা ছোট্ট চিরকুট ছিল, তাতে লেখা ছিল, আপনার জন্য। প্রদীপ্তা যখন বাক্সটা খুলল তখন ওর মনে হলো ও আর পৃথিবীতে নেই। ওর উচিত অষ্টম আশ্চর্যের কোনো রাজ্যে গিয়ে বাস করা। একটা 3 ক্যামেরা বিশিষ্ট অ্যাপেল লোগো খচিত ফোন ছিল বাক্সটাতে। ফোনটা ধরে রাখা হাতটা বেতাল কেঁপেছে ওর। কি আশ্চর্য, কি আশ্চর্য! এমন বড়সড় ধাক্কা তো সেদিন জনগণের ভিড়ে গিজগিজে রেল স্টেশনেও খায়নি প্রদীপ্তা। প্রদীপ্তার মনে এমন দাগ কেটে গেল আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো যে ও হয়তো ইহজন্মে আর এগুলো ভুলতে পারবে না, কিছুতেই না।
রুষা বাড়ি এসেছে দুপুর 3টার দিকে। এর আগে আর ঘর থেকে বেরোয়নি প্রদীপ্তা। একটু আগে শীতল বেগম খেতে ডেকে গিয়েছিলেন প্রদীপ্তাকে। মেয়েটা এতটাই ঘোরে পড়েছিল যে খেতে যাওয়ার সাহসটুকুও হয়নি। আদিবের মুখোমুখি হওয়াটা সাংঘাতিক ব্যাপার হবে। লজ্জায় প্রাণ হারাতে পারে নরম তুলতুলে প্রদীপ্তা। রুষা কিছুক্ষণ পর ওর কক্ষে এলো। সদ্য স্নান সেরে এসেছে হয়তো, চুলগুলো বেয়ে পানি পড়ছে। রুষা এসে হুমড়ি খেয়ে বসলো খাটের ওপর। ফুলের বুকেখানা বাড়ির কেউ দেখলে খুব দৃষ্টিকটু লাগবে বিধায় আগেই ওটাকে আলমারির আড়ালে লুকিয়ে রেখেছেও। তবে ফোনটা যেখানকারটা সেখানেই পড়ে আছে। রুষার সর্বপ্রথমই ওদিকে নজর গেল। ও চকচকে চোখে ফোনটা হাতে তুলে নিল। অবাক সুরে বলল, তুমি ফোন কবে নিলে বললে না তো? প্রদীপ্তা দীর্ঘশ্বাস ছাড়ল, আদো গলায় বলল। আজই পেলাম। রুষার সাথে সাথে বলল, আঙ্কেল দিল? চুপসে যায় প্রদীপ্তার মুখ, চোখ দুটো নেমে যায় নিচের দিকে। সবাই যখন এই ঘটনা জানবে তখন সবাই কি মনে করবে? আচ্ছা, কাব্য বা সাদির যদি প্রদীপ্তাকে ভালোবেসে একটা মোবাইল দিত, তখনও কি প্রদীপ্তা এমন ভাবনা চিন্তা করত? নিশ্চয়ই না। সাদিদ আর কাব্যকে নিজের বড় ভাইয়ের জায়গায় অনেক আগেই বসিয়ে নিয়েছে ও। অথচ আদিফকে মনে মনেও একটা বারও ভাই বলে সম্বোধন করেনি প্রদীপ্তা। এর কারণ কি? রুষা প্রদীপ্তার মুখের সামনে তুড়ি বাজালো। সম্বিত ফিরে পেল প্রদীপ্তা। রুষা ভ্রু কুঁচকে বলল, কোথায় হারিয়ে গেলে? প্রদীপ্তা মাথা নাড়ল, অর্থাৎ কোথাও না। অতঃপর আগের প্রশ্নের জবাবে মিহি কণ্ঠে বলল, তোমার ভাইয়া দিয়েছে। স্বল্প অবাক হলো রুষা। ও বড় বড় চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল ফোনটা। তারপর দুপ করেই সমস্ত অবাকতা মিয়ে গেল। ও হাস্যোজ্জ্বল মুখে বলল, আমার জীবনের প্রথম ফোনটাও ভাইয়া নিজেই কিনে দিয়েছিল। বাবাকে যখন বললাম মাধ্যমিক শেষে কিন্তু আমার ফোন চাই, তখন বাবার বদলে ভাইয়া বলল রেজাল্টের ওপর নির্ভরশীল। আমি পড়লাম যতটা সম্ভব, অথচ পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষা করতে হয়নি, এর আগেই আমার ঘরে ফোন চলে আসলো। প্রদীপ্তা দুর্বল চোখে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, কিন্তু আমার তো এটা চাই না, আমি ফোন দিয়ে কি করব? এবার যেন ওর ভাইয়ের সুর করেই বলে, প্রয়োজন বলেই ভাইয়া দিয়েছে, তুমি চাও বা না চাও। প্রদীপ্তার মলিন মুখেও আশ্চর্য প্রকাশ পায়। শেষে রুষাও ওই দানবীয় মানুষটার সুরে কথা বলছে। প্রদীপ্তা দেখে রুষা কথাটা বলে নিজেই শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে গড়াগড়ি খেলো খাটে। প্রদীপ্তা চেয়ে রয় অনিমেষ। এতটা হাসার মতো কোনো ব্যাপার ঘটেনি। সহসা হাসির মাঝে রুষা শুধায়, তুমি ফোন চালাতে পারো? ও নরম গলায় বলে, না। থাক, ব্যাপার না, যে কিনে দিয়েছে সেই শিখিয়ে দিবে। প্রদীপ্তা জবাব দেয় না। নির্মল চোখে তাকালো জানালার বাইরে। অথচ রুষা তখনও মৃদু হেসে চেয়ে আছে। রুষা খেতে এলো প্রদীপ্তাকে সঙ্গে নিয়ে। রুমকি বেগমকে ডেকে আনলো খাবার বেড়ে দেওয়ার জন্য। ভদ্রমহিলা এলেন, দুজনকে খাবার দাবার বেড়ে দিলেন। জানো তো মা, কলেজে কী যে নাটক হচ্ছে, পরীক্ষা চলাকালীন সময়ে এত এত বন্ধ দেয়। আবার নাকি কাল নববর্ষ উদযাপন করবে, পরীক্ষার মধ্যে ফাজলামো শুরু করেছে ওনারা। রুমকি বেগম বোধহয় মেয়ের কথায় অসন্তোষ হলেন। উনি তিক্ততা প্রকাশ করে বললেন, এগুলো কেমন কথা? পরীক্ষার মাঝে কি শুরু করলো ওনারা? রুষা আর চোখে একবার রুমকি বেগমকে পরখ করে দেখে নিল। অতঃপর পুনরায় সেই নিস্পৃহতা কণ্ঠে মজুদ রেখে বলল, কি যে এক অশান্তি। এখন ওনারা যেহেতু এসব করছে, আমাদের তো আর কিছু করার নেই, যেতে তো হবেই। মা, আমি বরং প্রভাবুকে আমার সঙ্গে করে কলেজে নিয়ে যাই। হালকা পাতলা অনুষ্ঠান শেষে দুজনে একসাথে বাড়ি ফিরে আসবো। প্রদীপ্তা চকিত তাকালো। রুষা কথাটা বলে যেন খুব শান্তি পেয়েছে। ওই যে বিরক্ত ভাবটা কেটে গিয়ে নির্লিপ্ত ভাব ফুটে উঠেছে মুখশ্রীতে। রুমকি বেগম কিঞ্চিত ভারী গলায় বললেন, নববর্ষের অনুষ্ঠানে যে কি হবে, এর চেয়ে বাসায় বসে পরীক্ষার পড়াগুলো শেষ করা কি উত্তম নয়? রুষা সঙ্গে সঙ্গে বলল,
আহা কি যে বলো না, নববর্ষ হচ্ছে বাঙালিদের জন্য খুব স্পেশাল একটি দিন। আমি কলেজে না গেলে হয় না। তাছাড়া আমার ফ্রেন্ডরা আপুকে দেখতে চেয়েছিল, তাই ভাবলাম কাল যেহেতু হাতে সুযোগ আছে তাহলে নিয়েই যাই। রুমকি বেগম খানিকক্ষণ ভাবলেন। রুষা অধীর আগ্রহে আছে রুমকি বেগমের পরবর্তী কথাটা শোনার জন্য। রুষার মনে বোধহয় অন্য কিছু চলছে, ওকে অন্যরকম দেখাচ্ছে। অবশেষে রুমকি বেগম মৃদু কণ্ঠে বললেন, আজকের দিনটা চলে গেলে শুধু কালকের দিনটাই আদি আছে। সেই জন্যই তোর ছোট খালারা আর মিনান ভাইয়েরা আসবেন, বাড়িতে লোকজন হবে, ওদের রেখে তুই। রুষা রুমকি বেগমকে থামিয়ে দেন মাঝপথে। ওর চেহারায় ফুটে ওঠে কেমন রাগী রাগী ভাব। রুষাকে এবার দেখাচ্ছে মহাবিরক্ত একজন নারীর ন্যায়। ও বেজায় ক্ষুব্ধ কণ্ঠে বলল, মিরান চাচুরা না সেদিন এসে গেল, কাল আবার ডেকেছো? রুমকি বেগম অপ্রসন্ন কণ্ঠে বলেন, এগুলো কি ধরনের আচরণ রুষা? আদি চলে যাচ্ছে বলেই তো। ফের থামিয়ে দিল রুষা। আশ্চর্য তো, তোমার ছেলে চলে যাচ্ছে এর জন্য মানুষ খাওয়াতে হবে কোন সুখে? তাছাড়া মিরান চাচু আসবে এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা ওনার বোনেদেরকে নিয়ে, আরও মাথা ব্যথা ওনার মিশা সওদাগরের নাই ছেলেকে নিয়ে। মা মেয়ের এই নিয়ে ছোটখাটো যুদ্ধ চলল বেশ অনেকক্ষণ। অপরদিকে প্রদীপ্তা নির্জীব হয়ে নীরবে খাচ্ছে। তার আশেপাশের পরিবেশ সম্পর্কে বিশেষ গুরুত্ব নেই। আপাতত ওর মস্তিষ্ক আটকে আছে কালকের দিনটায়। আদিপ চলে যাচ্ছে, অথচ আদিপের সঙ্গে মাখো মাখো যেন কোনো ধরনের সম্পর্কবিহীন হয়েও একটা শূন্যতা ভাব অনুভব করছে প্রদীপ্তা। ওর মনে হচ্ছে 1 বছর বহুদিন। সেই বহুদিন এই ব্যক্তিটি বাড়ির বাইরে থাকলে অনেক কিছু ঘটে যাবে। কি ঘটবে ও তা জানে না। প্রদীপ্তার বোকাশোকা চিত্ত হঠাৎ করেই চাইল খুব করে আদিপ না যাক, অথচ কেন তার মন এরূপ ইচ্ছে পোষণ করলো ও জানে না। প্রদীপ্তা একটু চোখ বুলিয়ে দরজার দিকেও তাকায় চোরা দৃষ্টিতে। ও হয়তো ভেবেছিল আদিপ আসবে, নয়তো অন্য কিছু। পরন্ত বিকেল, মায়াময় এক পরিবেশের সৃষ্টি হয়েছে সবুজে বিস্তীর্ণ বাগান জুড়ে। দিনের আলো তখন মৃদু হয়ে এসেছে। পাকা আমের মিষ্টি গন্ধে মোমো করছে চারদিক। গাছের পাতাগুলো থেমে থেমে দুলছে। বেতের তৈরি বসার জায়গাটায় অনেকখানি জায়গা জুড়ে হাত পা মেলে বসে বসে পড়ছে রুষা। ওর 1 হাত দূরত্বে অন্যত্র বসার জন্য তৈরি আসনে বসে উপন্যাসের বই পড়ছে প্রদীপ্তা। মোটামাট কথা, দুইজনেই আপাতত নিজেদের নিয়ে ব্যস্ত। ক্ষণে ক্ষণে মৃদু হাওয়া বইছে এদিকটায়। মুহূর্তটা সুন্দর। সহসা এই নিশ্চল নিশ্চুপ পরিবেশে আগমন ঘটে আদিবের। দেখা যায় বাগানের পেছনের দিক থেকে সে এসেছে। নিশ্চয়ই নিজের পছন্দের জায়গাটায় অবস্থান করছিল এতক্ষণ। আদিবের উপস্থিতি টের পায়নি উপন্যাসের পাতায় মগ্ন প্রদীপ্তা, অথচ রুষা পেয়েছে। আদিব নীরবে এসে রুষার পাশে বসলো। হাতটা রুষার পেছনে নিয়ে উঁচু করে রাখলো হাতলে। আদিব রুষাকে স্পর্শ করে নিয়ে এক বিন্দুও, অথচ রুষা একটু এগিয়ে এসে নিজেকে গুটিয়ে নিল আদিবের বক্ষে। মাথাটা নির্বিঘ্নে ভাইয়ের বুকে রেখে পা দুটো মেলে দিল পূর্ব দিকে। বসলো বেশ আয়েশ ভঙ্গিতে। আদিব এই নিয়ে প্রতিক্রিয়া করলো না বিশেষ। বলল, কি পড়ছিস? পরিচিত কণ্ঠস্বর শুনে মনোযোগে বিঘ্ন ঘটে প্রদীপ্তার। ও বইয়ের পাতা থেকে দৃষ্টি সরিয়ে আর চোখে তাকালো আদিবের দিকে। অতঃপর চক্ষু নামিয়ে নিল বইয়ের পাতায় পুনরায়। ফিজিক্স পড়ছি। আদিব রুষার হাত থেকে বইটা নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখল। অতঃপর বইটা রুষাকে ফেরত দিয়ে দিল। রুষাও আগের ন্যায় আদিবের প্রশস্ত বুককে বালিশ বানিয়ে তাতে মাথা রেখে শুয়ে রইল। আদিব প্রদীপ্তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। নির্মল স্বরে বলল, প্রদীপ, আপনি কি পড়ছেন? প্রদীপ্তা অপ্রস্তুত হয়ে আদিবের দিকে তাকালো। চোখে মুখে আতঙ্ক বিরাজমান। চোর চুরি করে ধরা পড়ে গেলে যেমন হয় মুখের দশা, প্রদীপ্তের সেই একই ধরনের ভাবসাব। ও শুষ্ক ঢোক গিলে গলা ভেজালো। বইটা একটু নিজের সাথে মিশিয়ে ধরে অস্পষ্ট কণ্ঠে বলল, বই, উপন্যাস পড়ছি। আদিব ঠোঁট বাঁকালো নির্বিকার ভঙ্গিতে। বেশ শান্ত তবুও গম্ভীরভাবে বলে উঠল,
যে পৃষ্ঠাটা পড়ছেন ওটা দেখতে চাইছি। বলতে বলতে নিজের হাতটা ওদিকে বাড়িয়ে দিল আদিব। কুকড়ে ওঠে প্রদীপ্তার সত্তা। ও যা পড়ছে তা আদিবকে দেওয়া সম্ভব না। তুলনার ঊর্ধ্বে কিছু উল্লেখ করা হয়েছে ওখানে, ওইটাই পড়ছিল প্রদীপ্তা। হঠাৎ করে আদিব এমন কথা বলবে ভাবলে কখনো বই খুলে বসে থাকতো না, সঙ্গে সঙ্গে বন্ধ করতো বইয়ের পাতা। প্রদীপ্তার মুখশ্রীর অবস্থা করুণ হলো, কিঞ্চিত অস্বস্তি বোধ করলো বোধহয়। ও নরম হাতে বইটাকে বন্ধ করে শাড়ির আঁচলের তলায় আড়াল করলো নীরবে। আদিব হৃদয় বকরিল করতে ও রিনরিনে গলায় বলল, আপনি দেখে কি করবেন? রুষা এবার তাকালো প্রদীপ্তার দিকে। আদিব নির্লিপ্ত ভীষণ ও শান্ত কণ্ঠে বলল, 176 নম্বর পৃষ্ঠাটা পড়ব। প্রদীপ্ত স্বল্প কৌতূহল নিয়ে বই খুলে 176 নম্বর পৃষ্ঠা বের করলো। অমনি ওর চক্ষু হলো চড়ক গাছ। এটা তো সেই পৃষ্ঠা যেটাও পড়ছিল। আদিব ঠিক দেখে রেখেছে পৃষ্ঠাটা। প্রদীপ্তার অপভ্রংশ লজ্জায় লাল হয়ে ওঠে। এই লেখাগুলো আদিব দেখলে ওকে কি ভাববে, ওই ভেবেই কাচুমাচু হলো ও। পুনরায় বইটাকে শাড়ির আঁচলের নিচে আড়াল করে চোরাই চোখে তাকালো আদিবের দিকে। আদিব নিষ্পলক ওর দিকে চেয়ে তখনও। প্রদীপ্ত সন্তর্পণে তপ্ত শ্বাস ফেলে চাপা কণ্ঠে বলল, এটা আপনি পড়ে কি করবেন? অদ্ভুত সাহসিকতার সঙ্গে কথাটা বলেও ইতস্তত হলো প্রদীপ্তা। আদিব তো আর যে কেউ নয় যে ওকে যে কোনো কথা বলে দেওয়া যায়। রুষা প্রদীপ্তার অবস্থা ভালোভাবে বুঝতে পারছে। ও তো ঠোঁট চেপে হেসেই যাচ্ছে। আদিব নিজেও কিছু আন্দাজ করে নিয়েছিল অনেক আগে। মূলত মেয়েটাকে লজ্জায় ফেলতেই এত তোড়জোড়। আদিব স্বাভাবিক মুখে বলল, পড়ব না। কোনটায় মিয়ে থাকা চক্ষু জোড়ার মাধ্যমে নাবোধক সম্মতি বুঝিয়ে দিল প্রদীপ্তা। আদিব মনে মনে মজা পেল। ও ধীরে মাথা ঝুঁকিয়ে প্রদীপ্তার নিষেধাজ্ঞা মেনে নিল। গলা খাকারি দিয়ে বলল, আমাকে 1 কাপ কফি করে খাওয়াবেন প্রদীপ? ভাবলেশীনভাবে মাথা দোলালো প্রদীপ্তা। নির্দ্বিধায় বোঝালো সে এনে দিবে। রুষা বেলায় এসে প্রদীপ্তাকে উদ্দেশ্য করে বলল, তুমি মাকে বললে মাই বানিয়ে দিবে, রান্নাঘরে যাওয়া লাগবে না। প্রদীপ্তা এ নিয়েও ভাবল না, বরং ও কোমল কণ্ঠে বলল, তুমি খাবে রুষা, চা অথবা কফি? দুধারে মাথা নেড়ে রুষা বোঝালো খাবে না। প্রদীপ্তা নিজের জবাব পেয়ে আর বসল না, উঠে দাঁড়িয়ে শাড়ি ঠিকঠাক করে নিল। অতঃপর কি মনে করে যেন চেয়ারে রাখা বইটার দিকে এক পলক তাকালো। তখনই ও শুনল আদিবের সুন্দর কণ্ঠস্বরটা, আমি ধরবো না, মানা আছে। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। প্রদীপ্তা আরও একবার লজ্জায় পড়ল। ও আর দাঁড়ালো না, জলদি কদম ফেলে হেঁটে চলে গেল। আদিব বরাবরের মতো মেয়েটাকে যেতে দেখল। যতক্ষণ অবধি দেখা যায় ততক্ষণ অবধি দেখল। বিকেলের সময়টাতে রান্নাঘরের আশেপাশে থাকে না কেউ, বসার ঘরেও কম থাকে বাড়ির কর্ত্রীরা। এক প্রকার ক্লান্ত হয়ে নিজ নিজ কক্ষে থাকে, আবার কখনো একত্রে হয়ে গল্প জোড়েন কিংবা ছাদে খোলা আকাশের নিচে বসে মাথায় তেল দেন। নিশ্চিতে কফি বানানোর কাজটা সম্পন্ন করলো প্রদীপ্তা। যত্ন সহকারে কফির কাপটা নিয়ে রান্নাঘর থেকে বেরোনোর সময় রুমকি বেগমের মুখোমুখি পড়ল সে। রুমকি বেগম ওর হাতে কফির মগটা দেখে বললেন, এ বাবা, তুমি আমাকে বললেই তো আমি বানিয়ে দিতাম। অযথা রান্নাঘরে যাওয়ার কি ছিল? প্রদীপ্তা নমনীয় কণ্ঠে বলল, রান্নাঘরে গেলে কি হয় মামি? আপনারা আমাকে কোনো কাজ করতে দেন না কেন? রুমকি বেগম হাসলেন প্রদীপ্তার কথা শুনে, বললেন, তোমাকে খুব আদর করি বলেই নিষেধ করি। এত সুন্দর কথাটা শুনে হঠাৎ করেই প্রদীপ্তার ঠোঁটের কোণে স্বল্প হাসির রেখা ফুটল। ও বলল, আমার নানু বলতেন অতিরিক্ত আদরে নাকি মানুষ বাদর হয়ে যায়। প্রদীপ্তার কথা এবার শব্দ করে হেসে উঠলেন রুমকি বেগম। মুগ্ধ চোখে রুমকি বেগমকে দেখল প্রদীপ্তা। ওনাকে বরাবরই ওর খুব পছন্দ। ভদ্রমহিলার হালকা কুঁচকে যাওয়া চেহারাটা প্রদীপ্তার ভীষণ ভালো লাগে। উনি হাসলে ওনার গালে টোলও পড়ে। প্রদীপ্তা মনে মনে ভাবল ওর গালে একটা টোল পড়ার হয়তো
প্রয়োজন ছিল। তখন ওকে দেখতে ভালো লাগতো, অথচ প্রদীপ্তার বিন্দুমাত্র ধারণা নেই যে ও যেমন তাতেই ওকে অতুলনীয় লাগে কেউ একজনের কাছে। ছাদে শীতলরা বসে আছে, তুমি চলো আমার সাথে। প্রদীপ্তা নরম গলায় বলল। কফিটা বাইরে দিয়ে আসছি। রুমকি বেগম কপালে ভাঁজ ফেললেন, ভ্রু কুঁচকে বললেন। আর এটা প্রদীপ্ত একটু ইতস্ততা করলো ও দৃষ্টি নত করে নিজেকে বেজায় স্বাভাবিক রেখে সাবলীল কণ্ঠে বলল। আপনার ছেলের। রুমকি বেগম খানিকক্ষণ সরুনেত্রে চেয়ে রইলেন প্রদীপ্তার দিকে। প্রদীপ্তার মনে মনে কেন যেন ভীষণ ভয় অনুভব হচ্ছে। খুব অস্বস্তিকর পরিস্থিতি লাগছে এটা। আচ্ছা, ও কি ভুল কিছু বলে ফেলেছে? ভদ্রমহিলা ওর দিকে এরূপভাবে তাকিয়ে আছে কেন? হুট করেই দেখা গেল খিলখিল করে হেসে উঠলেন রুমকি বেগম। তার হাসির ধ্বনি বাড়ি খেলেও নীরব বাড়িটার দেওয়ালে দেওয়ালে। প্রদীপ্ত মহা আশ্চর্য রুমকি বেগমের অতর্কিত কাণ্ডে হতবিহবল ও। রুমকি বেগম হাসতে হাসতে বললেন। হাসতে হাসতে বলা কথাগুলো শুনে পুনরায় অস্বস্তি বোধ হয় প্রদীপ্তার। কেন যেন আদিবের বেলায় ভাই ডাকটা আসে না ওর সামনে গেলে বলার জন্য এই শব্দটাকে খুঁজেই পায় না প্রদীপ্তা। ও তপ্ত শ্বাস ফেলল, চলে এলো সেখান থেকে। বাগানে সেই বসার স্থানে আগের ন্যায় দুই ভাই বোন বসে আছে। আদিব ফোনে ব্যস্ত, যখন তখন মুঠো ফোনে ডুবে যায় এই অদ্ভুত মানুষটা। মোটেও অনর্থক ফোনে মজে থাকে না, বরং প্রতি মুহূর্ত নিজের কর্মের ব্যাপারে খোঁজ খবর চালিয়ে যায়। যখন তখন যেভাবে হোক। প্রদীপ্তা গুটি গুটি পায়ে কাছে এসে কফির কাপটা এগিয়ে দিল আদিবের সামনে, মুখে বলল। আপনার কফি। আদিব ফোন থেকে নজর সরিয়ে প্রদীপ্তার হাত থেকে কফি কাপটা নিতে নিতে কৃতজ্ঞতা প্রকাশ করে বলল। ধন্যবাদ। প্রদীপ্তা জবাবে নিশ্চুপ। ও কোনো মতে কফিটা ধরিয়ে দিয়ে প্রস্থান হওয়ার উদ্দেশ্যে পিছু ঘুরল। অমনি আঁচলে টান পড়ে, পরাণ পাখি উড়ে যাওয়ার মতো অনুভব করলো প্রদীপ্তা। চোখ মুখ খিচে বন্ধ করলো তৎক্ষণাৎ। হৃৎপিণ্ড লাফালাফি শুরু করে দিয়েছে। রুষার সামনে আদিব এমনভাবে ওকে আটকাবে কল্পনাতেও ছিল না প্রদীপ্তার। ও আতঙ্কে বিমূঢ়। রুষা কি মনে করবে এখন? ও কথা ভাবতেই কেমন অস্থির অস্থির লাগছে। তবে আদিবের এসব ঠুনকো ব্যাপার ভাবার সময় নেই। ও প্রচণ্ড গা ছাড়া ভাব দেখিয়ে দৃঢ় কণ্ঠে বলল। কোথায় যাচ্ছেন আপনি? আপনাকে পাড়াই পাড়াই করতে নিষেধ করিনি আমি। কি রুক্ষতা সেই কণ্ঠস্বরে! সেই স্বর ভয়ঙ্করভাবে কাঁপিয়ে তুলল প্রদীপ্তার সত্তা। ও ভীত হলো ভীষণ। অসহায় মুখে ধীরে ধীরে ফিরে তাকালো। আদিব তখনও আঁচলটা ধরে আছে, বেশ শক্ত করে ধরে আছে। প্রদীপ্তার লজ্জা লাগলো। বারংবার মন বলছে রুষা ওকে খুব খারাপ ভাবছে। প্রদীপ্তা মিনমিনে গলায় বলল। মামি ডাকছেন আমায়। আদিব কপাল গোছালো, তীর্যক নেত্রে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করে শুধালো। কেন ডাকছে? প্রদীপ্তা শুষ্ক ঢোক গিলল, মিহিকণ্ঠে বলল। জানি না। তৎক্ষণাৎ আদিব ধনুকের ন্যায় কিছু বাক্য ছুড়ল প্রদীপ্তার দিকে। গম্ভীর তবুও বড্ড শান্ত গলায় ও বলে উঠল। সবার সাথে সময় কাটানোর জন্য আপনার কাছে বহু সময় আছে প্রদীপ্তা। ওনারা কেউ কোথাও চলে যাচ্ছে না, তবে আমি যাচ্ছি। আপনার উচিত যতটা সম্ভব এই 2-3 সম্পূর্ণ আমাতে মজে থাকা, আমার সঙ্গে সারাক্ষণ কাটানো, আমার সঙ্গে ততটা কথা বলা যতটা কথা বলে দীর্ঘ কয়েক মাস আমি অনায়াসে ওখানে গিয়ে কাটাতে পারি। এই ভেবে যে আপনি দীর্ঘ মাসগুলোর যত কথা ছিল সব 2 দিনেই পুষিয়ে দিয়েছেন। আপনার আমাকে যথেষ্ট সময় দেওয়া উচিত প্রদীপ। আমি কারো কাছে সময় চাই না, আপনার কাছে চাইছি। যেহেতু আমি এটা করছি, সেহেতু আপনার কর্তব্য যথাযথভাবে তা পালন করা। দীর্ঘদমে সবগুলো কথা শান্তভাবে বলে থামল আদিব। ও কতটা নির্লিপ্ত তা ওর শক্ত মুখাবয়বে স্পষ্ট। অথচ প্রদীপ্তা হতবাক, হতবিহ্বল। এত সহজভাবে আদিব এ ধরনের কথা বলতে পারে, প্রদীপ্তার কল্পনার ঊর্ধ্বে ছিল। প্রদীপ্তার আজ বেশি বিস্ময় লাগছে এই ভেবে যে সবাইকে রেখে প্রদীপ্তাকেই কেন অন্যরকমভাবে গুরুত্ব দেয় আদিব। প্রদীপ্তা খুঁজে পায় না সেই ক্ষুদ্র ক্ষুদ্র কারণগুলো।
যেগুলো আদিপের মতো একটা মানুষকে প্রদীপ্তার দিকে আকৃষ্ট করতে পারে। প্রদীপ্তের জায়গায় অন্যত্র মেয়ে হলে হয়তো ওদের ভালো লাগতো, কারণ বলা বাহুল্য আদিপ দেখতে প্রচণ্ড সুদর্শন। আদিপের গায়ের রং প্রদীপ্তার চেয়ে উজ্জ্বল, মুখের গড়ন প্রদীপ্তার চেয়ে ভালো প্রদীপ্তার মতে। তবে কেন প্রদীপ্তা এই অতুলনীয় মানুষটার কাছে এত গুরুত্বপূর্ণ?